দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। রাষ্ট্রীয় খণ্ডে প্রকাশিত বিশেষ খবরটি হল রতনকাণ্ড, মুখ বধির সাংবাদিক নেতারা। প্রকাশ্য দিবালোকে, তাও প্রদেশ বিজেপির কার্যালয়ের সামনে কর্তব্যরত সাংবাদিকদের আরও একবার অশালীন অঙ্গভঙ্গি এবং অশালীন ভাষায় অপমান করেছেন মন্ত্রী রতনলাল নাথ। সামাজিক মাধ্যম এবং রাজ্যের প্রভাতী দৈনিকগুলোতে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর গোটা রাজ্যেই বিভিন্ন মহলে ছিচি রব পড়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যম তো সাংবাদিকদের এইভাবে অপমান করার প্রতিবাদে মন্ত্রী রতনলাল নাথকে বয়কট করার ঘোষণাও দিয়েছেন। কিন্তু রাজ্যবাসী মাত্রই অবাক। এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের আশ্চর্যজনক নীরবতায় ঘটনার প্রায় 48 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা মুখে কুলু পেটে বসে রয়েছেন। তারা যেন মুখ বধির। অদৃশ্যের অঙ্গুলি হেলনে তাদের প্রতিবাদের ভাষা বোতা হয়ে গিয়েছে, অনেকটা রক্ত শূন্যতায় পেয়ে বসার মতো। স্বাভাবিকভাবেই আজ দিনভর রাজধানী আগরতলার চায়ের দোকান থেকে শুরু করে সরকারি অফিসেও একটাই চর্চার বিষয়, সাংবাদিক সংগঠনের নেতাদের রহস্যজনক নীরবতা। এটা ঘটনা রাজ্যে দিনকে দিন সংবাদ মাধ্যম ও কর্তব্যরত সাংবাদিকদের উপরে আক্রমণ বেড়েই চলেছে। এই ক্ষেত্রে বাম আমল আর রাম আমলে তেমন একটা ফারাক নেই। খুদ টিএসআর দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মৃত সাংবাদিকের পরিবার পরিজন বিচার পায়নি। একদল সাংবাদিক নেতা হিল্লি দিল্লি করেছেন, দীর্ঘদিন মোমবাতি জ্বালিয়েছেন আগরতলা রবীন্দ্র বার্ষিকী ভবনের সামনে। সাংবাদিক হত্যার মামলা সিবিআইকে দিতে হবে আওয়াজ তুলে ইন্দ্রপ্রস্থেও পায়চারি করেছেন। কিন্তু তাদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গিয়েছে 2018 সালে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর। ক্ষমতার হাত বদল হওয়ার পর তাদের অনেকেই ডাবল ইঞ্জিন সরকারের বেনিফিশিয়ারির তালিকায় নাম লিখিয়ে নিয়েছেন। কিন্তু এইসব সাংবাদিক নেতারা বেমালুম ভুলে গিয়েছেন মান্দাই টিএসআর দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে খুন হওয়া 2 সাংবাদিকের মুখ। সবচেয়ে অবাক করার বিষয় হলো, বামফ্রন্ট আমলে তাদের অনেকেই ছিলেন মেলার মাঠের লালকুটির অতি গুরবুকে। তখন এই সাংবাদিক নেতারাই এক অদ্ভুত সূত্র আবিষ্কার করলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার ভালো ও সজ্জন, কিন্তু তার চারপাশের নেতা মন্ত্রীরা কেউ ভালো না। এই সূত্রের উপর ভর করে মানিক দরদে অনেকেই গদগদ ছিলেন, তাতে সুযোগের সদ্ব্যবহারও করেছেন অনেকে। কিন্তু ক্ষমতায় হাত বদল হতেই তারাই এবার মুখোশ পাল্টে রামের গুণকীর্তনে নেমে গিয়েছিলেন। ফলে ডাবল ইঞ্জিনের সরকারের জামানায় একের পর এক সাংবাদিকরা যখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, তখন তারা কৌশলী আচরণের চাদরে মুখ লুকিয়ে দিব্যি সাংবাদিকদের উপর ছড়ি ঘুরিয়ে চলেছেন। কখনো বা কোনো ঘটনায় যদি এইসব সাংবাদিক নেতাদের সক্রিয় হতে দেখা যায়, সেখানেও তাদের কৌশলী পদক্ষেপ প্রকাশ্যে এসে যায়। উদ্দেশ্য ঘটনা যাতে বেশি দূর না গড়াতে পারে, অর্থাৎ সরকারের হয়ে ড্যামেজ কন্ট্রোল। গভীর রাতে রাজনৈতিক দাদাকে ফোন করে বলতেও ভুল করে না, দাদা চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নিয়েছি, বেনিফিশিয়ারি যে এই কাজটা তো করতেই হবে। বেসরকারি সূত্রের খবর অনুযায়ী ডাবল ইঞ্জিনের সরকারের জামানায় এই পর্যন্ত সাংবাদিকদের উপর 30-এর বেশি আক্রমণের ঘটনা ঘটেছে, কিন্তু আজ পর্যন্ত একটি ঘটনারও বিচার পায়নি আক্রান্ত সাংবাদিক। কিন্তু সাংবাদিকদের একটি সংগঠনেরও এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেই, যেন কমায় চলে গিয়েছে। অথচ সাংবাদিক সংগঠনের সম্মেলনগুলোতে এক একজন সাংবাদিক নেতার ভাষণ শুনলে মনে হবে ওনার মতো বিপ্লবী আর কেউ নেই। আবার এই নেতারাই অপেক্ষায় থাকেন সাংবাদিক সংগঠনের সম্মেলনের উদ্বোধনে কখন মন্ত্রীরা আসবেন। এটা যে কতটা দ্বিচারিতা! গত 18 মে মন্ত্রী রতনলাল নাথ প্রকাশ্যে সাংবাদিকদের অপমান করার পর আজ তা বেআব্রু হয়ে গিয়েছে। মান রক্ষার লড়াইয়ে ঠাকরে পাওয়ার অঙ্ক কষছে সিন্ধে বিজেপিও। জাতীয় রাজনীতিতে মহারাষ্ট্রের গুরুত্ব অপরিসীম, কারণ একাধিক। প্রথম কারণই হলো লোকসভার মহারাষ্ট্রের আসন সংখ্যা 48, যা রাজ্যের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয়। উত্তরপ্রদেশের 80টি লোকসভা আসনের পরেই 2014 লোকসভা নির্বাচন হোক কিংবা 2019-এর মহারাষ্ট্র নিয়ে বিশেষ চিন্তায় ছিল না বিজেপি, কারণ বালাসাহেব ঠাকরের উত্তরসূরি
উদ্ধব ঠাকরের হাত ছিল তাদের সঙ্গে, কিন্তু 2019 এবং 2024-এর মাঝখানে অনেক কিছু ঘটে গিয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। ভেঙ্গে টুকরো হয়েছে উদ্ধবের শিবসেনা, হয়েছে শরদ পাওয়ারের এনসিপিও। উদ্ধব ঠাকরে হারিয়েছে দলের নাম এবং চিহ্ন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে উৎখাত করেছেন একনাথ শিন্ডে। অন্যদিকে কাকা ভাইপুর মধ্যে উষ্মাকে ধুনো দিয়ে এনসিপিতেও ভাঙন ধরিয়েছেন গেরুয়া শিবির। তা সত্ত্বেও রাজনীতির কারবারিরা মনে করছেন 19-এর মতো 48টি আসনের মধ্যে 42টাই দখল করা এখন আর ততটা সহজ নয় বিজেপি জোটের কাছে। বরং মাটি কামড়ে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ উদ্ধব পাওয়াররা। এর মাঝে গোড়াতে শেষ দফায় ভোট গ্রহণে এসে দাঁড়িয়েছে মহারাষ্ট্র। আজ সোমবার 5ম দফায় মহারাষ্ট্রে শেষ দফা ভোট গ্রহণও চলছে মহারাষ্ট্রেও। 24-এর লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ি জুটে উদ্ধব ঠাকরের শিবসেনা লড়ছে 21টি আসনে, কংগ্রেস 17টিতে এবং শরদ পাওয়ারের এনসিপি 10টি আসনে। অন্যদিকে বিজেপির মহাজ্যোতি জোট ক্যাম্পে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে 29টি আসনে, একনাথ শিন্ডের শিবসেনা 15টিতে, অজিত পাওয়ারের এনসিপি 5টিতে। তার মধ্যে পরবর্তীতে রাষ্ট্রীয় সমাজ পক্ষকে 1টি আসন ছেড়েছেন অজিত পাওয়ার। উদ্ধব শরদের কাছে এইবারের ভোট কার্যত সম্মান রক্ষার লড়াই, টিকে থাকার লড়াই, লড়াই বিশ্বাসঘাতকতার প্রত্যুত্তর দেওয়ারও। এই ভোটের স্বার্থে সম্বাজিরাও লালা সাহেব কাকরে পরিবারের সঙ্গে 55 বছরের শত্রুতার ইতিহাসকে শেষ করেছেন শরদ পাওয়ার। মেয়ে সুপ্রিয়া সুলের জন্য কড়া নেড়েছেন চিরশত্রু কাকরেদের দরজাতেও। সুপ্রিয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সুজিত পাওয়ার, অজিত পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়ারই বৌদি সুনেত্রা পাওয়ার। এদিকে উদ্ধব ঠাকরের গোষ্ঠীর মূল অস্ত্রই হল বিশ্বাসঘাতকতা। বালা সাহেবের হাত ধরে যে একনাথ শিন্ডের উত্থান হয়েছিল, সেই শিন্ডেই কিনা ক্ষমতার লোভে ছিনিয়ে নিয়ে গেছে বালা সাহেবের শিবসেনার চিহ্ন। এই আবেগই বারে বারে মহারাষ্ট্রের মানুষের মাঝে ভাসিয়ে দিতে চেয়েছেন উদ্ধবের গোষ্ঠী। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম, রোজগারের সুযোগ তৈরির অভাবও তাদের প্রচারে জায়গা পেয়েছে। 400 পারের স্বপ্ন পূরণ করতে মহারাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া খুব গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। তাই এবারের লোকসভা নির্বাচনে অন্যতম এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে মহারাষ্ট্র। ফলাফল অবশ্য কি হবে তা জানা যাবে আগামী 4 জুন। কলেজগুলোতে শিক্ষক স্বল্পতায় লাটে পঠন পাঠন। এডিসি এলাকায় একের পর এক সরকারি স্কুলগুলো যখন জাপ বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই রাজ্যের উচ্চশিক্ষারও বেহাল অবস্থা। ব্যয়বহুল হয়ে পড়েছে ডাবল ইঞ্জিনের সরকারের বদান্যতায়। রাজ্যের কলেজগুলোতেও পঠন পাঠন কার্যত লাটে উঠেছে। উচ্চশিক্ষার তকমা নিয়ে কলেজগুলো বাস্তবে সাইনবোর্ড সর্বস্ব হয়ে পড়েছে। প্রয়োজনীয় সংখ্যায় শিক্ষকের অভাবে কলেজগুলোতে লাটে উঠেছে পঠন পাঠন। রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের খতিয়ান মোতাবেক এই মুহূর্তে গোটা রাজ্যে 26টি ডিগ্রি কলেজ রয়েছে, কিন্তু শিক্ষকের অভাবে কলেজগুলিতে নিয়মিত ক্লাসই হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে ছাত্রছাত্রীরাও পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছেন। শুধু তাই নয়, এমনও দেখা যাচ্ছে একটা বড় সংখ্যায় ছাত্রছাত্রীরা এখন স্রেফ পরীক্ষার সময়ে কলেজে আসছেন, বাকি সময় বিকল্প কোনো কাজে হাত পাকিয়ে নিচ্ছেন। রাজ্যের কলেজগুলোতে প্রয়োজনীয় সংখ্যায় শিক্ষকের অভাবে কর্তৃপক্ষ গেস্ট লেকচারার দিয়ে কলেজগুলোতে পঠন পাঠন চালিয়ে রাখছেন। বলতে গেলে রাজ্যের 26টি সরকারি ডিগ্রি কলেজ চলছে মূলত গেস্ট লেকচারার দিয়ে। অথচ এই গেস্ট লেকচারারও এখন আর কলেজে আসতে চাইছেন না, মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। তার একটাই কারণ, একদিন ক্লাস করলে একজন গেস্ট লেকচারার 500 টাকা পেয়ে থাকেন, তাও সময় মতো পায় না। এক্ষেত্রে খুদ রাজ্যের বনেদি কলেজ বলে পরিচিত এমবিবি কলেজের নামও উঠে এসেছে। জানা গিয়েছে এমবিবি কলেজেও শিক্ষক সংকট রয়েছে। বাধ্য হয়ে গেস্ট লেকচারারদের দিয়ে কলেজ চালাতে হচ্ছে। কিন্তু গেস্ট লেকচারাররাও এখন কলেজে আসতে উৎসাহ হারিয়েছেন। পুলিশকে তারা বাইক বাহিনীর জনরুষে রাকেশ, সিটের রেডারে রাজু, ভিকি কুনে রাজু বর্মনকে এখনো গ্রেফতার করতে না পারলেও রাজুর ভাই রাকেশকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার রাকেশকে আগরতলায় আনা হয়েছে। রাকেশকে যখন পুলিশ কর্ডন করে মহারাজা বিক্রম বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাচ্ছিল, তখন কিছু যুবক পুলিশের পিছু ধাওয়া করেছিল।
তড়িঘড়ি পুলিশ তাকে গাড়িতে তুলে দ্রুত বেগে বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়েছে। শতাধিক যুবক বাইক নিয়ে রাকেশের পিছু ধাওয়া করে। এই যুবকরা কারা? তারা কি পুলিশের হাত থেকে রাকেশকে ছাড়িয়ে নিতে চেয়েছিল, নাকি রাকেশকে গণধুলাই দিয়ে সেখানেই মেরে ফেলতে চেয়েছিল? শতাধিক যুবকের পুলিশের গাড়ির পিছু নেওয়ার পেছনে যে বদ উদ্দেশ্য রয়েছে তা বুঝতে বাকি নেই কারণ। জানা গিয়েছে, বিকির স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজুর ভাই রাকেশকে গ্রেফতার করা হয়েছে।